এখন জাতীয় সঙ্গীত পরিবেশনা হবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা হবে। জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সবাই দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভাতে ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ পথের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি, হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। এখন আজকের এই আলোচনা সভার শুভ উদ্বোধন ঘোষণা করবেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব আজকের এই আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইয়ুথ ফোরাম আয়োজিত তরুণের ভাবনা শীর্ষক এই অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত তরুণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন একটি সুন্দর পরিবেশে, তরুণদের পরিবেশে আসার সুযোগ পাওয়ার জন্য। আমি গত কয়েকদিন পূর্বে ভূমিকম্পে নিহত এবং আহত ভাইদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে আকুতি করছি, আবেদন করছি, আল্লাহ পাক যেন আমাদের দেশের প্রতিটি মানুষকে হেফাজত করেন,
আমি গত বছর জুলাই আগস্টে এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক এবং শিশু শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সম্মানিত তরুণ ভাই ও বোনেরা, আজকে আমরা তরুণ ভাইদের, বোনদের যে ভাবনা, সেই ব্যাপারে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টে এই ফ্যাসিস্ট পতনের পরে একটি কুচক্রী মহল চক্রান্ত করে দেশের তরুণ ভাই ও বোনদের আজকে বিপদগামী করছে। আজকে দেশের তরুণ ভাই ও বোনদেরকে আজকে ব্যবহার করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, তরুণ ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি আজকে হঠাৎ করে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ কোনো ব্যাপারেই রাস্তায় নেমে যান তাদের দাবি নিয়ে। এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় নেমে এসব স্লোগান দেন, বিশ্রী ভাষায় বাজে কথা বলেন, জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিভিন্ন লোকের বিরুদ্ধে, এটা সম্পূর্ণভাবে আমি মনে করি এটা অনৈতিক। এটা তরুণদেরকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আপনারা দেখেছেন গত কয়েক মাস পূর্বে পুরান ঢাকায় একটি ব্যবসায়িক দ্বন্দ্ব হয়েছিল। একটি ব্যবসায়িক দ্বন্দ্বে একজনকে হত্যা করা হলো, কিন্তু সময় পার হতে না হতেই আমরা দেখলাম সেদিন রাত্রেবেলায় হঠাৎ করে সারা রাত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু ছাত্রছাত্রী, তরুণরা মিছিল বের করলো। জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অকথ্য ভাষায়, বাজে ভাষায় তারা স্লোগান দিল। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো এর পূর্বে দেখা যায়নি। আমরা মনে করি এটা একটি চক্রান্ত করা হয়েছিল। আমরা দেখেছি হত্যাকাণ্ডের পরদিন তার পরিবার বলেছেন এটা একটি ব্যবসায়িক দ্বন্দ্ব, পুলিশ বলেছেন এটা একটি ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকাণ্ড। কিন্তু চক্রান্ত করে, একটি দল চক্রান্ত করে কিছু তরুণদেরকে মাঠে নামিয়ে দিল। তারা কিন্তু জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বাজে বাজে বক্তব্য দিলেন, স্লোগান দিলেন, যেসব স্লোগান কোনো ভদ্র পরিবেশে, ভদ্রলোকের, ভদ্র সন্তানদের মুখে আসার কথা নয়। তারপর আমরা দেখেছি আমাদের তরুণরা কিন্তু সেভাবে স্লোগান দিয়েছেন, সেভাবে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আমরা মনে করি একটি গোষ্ঠী বাংলাদেশের তরুণদেরকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ব্যাপারে আমাদের তরুণদেরকে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। এটা কারা করছে এটা বুঝতে হবে। যে দলটি স্বাধীনতা যুদ্ধ চায়নি, যে দলটি বাংলাদেশের মানচিত্র চায়নি, যে দলটি বাংলাদেশের পতাকা চায়নি, যে দলটি যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে, যে দলটি বাংলাদেশের যুদ্ধের সময় পাক হানাদারকে সহযোগিতা করে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই গোষ্ঠীটি আজকে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজকে আজকে চক্রান্ত করে আজকে খারাপ পথে নিচ্ছে, আজকে বিপদগামী করছে। এই ব্যাপারটা তরুণ সমাজের বুঝতে হবে। আপনারা দেখেন, আমি একটু আগে বলেছি দীর্ঘ বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা কখনো স্লোগান দিয়েছি, একজনের বিরুদ্ধে আরেকজন স্লোগান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এরশাদ বিরোধী আন্দোলনে 9টি বছর আমি সোচ্চার ছিলাম। আমরা স্লোগান দিয়েছি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে। পরবর্তী পর্যায়ে 96 থেকে 2000 পর্যন্ত আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি, কিন্তু এমন স্লোগান আমরা কখনো শুনি যেসব স্লোগান একটি ভদ্রলোকের মুখে আসতে পারে না। কিন্তু গত আমরা 5 মাস ধরে যেসব স্লোগান দিচ্ছি, আমি মনে করি এটা তরুণ সমাজকে আজকে একটি দল, একটি গোষ্ঠী চক্রান্ত করে আজকে বিপদগামী করছে। সম্মানিত তরুণ ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের দেশের 95% মানুষ মুসলমান। আমরা আমাদের ধর্মকে ভালোবাসি। আমরা মনে করি আমরা আমাদের সৃষ্টিকর্তা
আল্লাহ তাআলার নির্দেশ পালন করব এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব। কিন্তু আজকে গত পূজা থেকে একটি গোষ্ঠী আমাদের এই দেশের ইসলামী মূল্যবোধকে আজকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছে। এটি তরুণ সমাজ বুঝতে হবে। আপনারা দেখেছেন গত পূজায় একটি দলের নেতারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছেন। পূজা মণ্ডপে গিয়ে বলেন হিন্দুদের পূজা, আমাদের রোজা, মুদ্রার এই পিঠ ওই পিঠ। তারা পূজা মণ্ডপে গিয়ে বলেন হিন্দু ভাইদের উলুধ্বনি আর আমাদের হলো আজান একই জিনিস। আজকে বলতে চাই এটা কেন করছে? ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আবার পূজা মণ্ডপে গিয়ে বলেন বিশু, ঈশা, আমাদের প্রিয় মোহাম্মদ আলী সবাই শান্তির বাহক। এই কথাগুলো কেন বলছে? ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এটা কোনো সাধারণ কর্মী বলে যদি এই কথা বলতো তাহলে হতো। এই কথা বলেছেন ওই দলটির সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নেতা। তা বুঝতে হবে এটা বলে তারা ইসলামকে ধ্বংস করে দিয়ে আজকে ক্ষমতায় যেতে যাচ্ছে। ওই দলটির আরেক নেতা বললেন সময় হয়েছে কোরআনে আইন পরিবর্তন করার। কেন বলেছে? ক্ষমতা যাওয়ার জন্য, একটি গোষ্ঠীকে, একটি দেশকে খুশি করার জন্য। আরেক নেতা বলেছেন আমি অনেকবার কোরআন শরীফ পাঠ করেছি, কোরআন শরীফে 53 জায়গায় ভুল আছে। কেন বলেছেন? একটি গোষ্ঠীকে এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করার জন্য, করে ক্ষমতা যাওয়ার জন্য। সম্মানিত তরুণ ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি কথা বলতে চাই, সেটি হলো আমরাও মন্দিরে যাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিষ্কার ভাষা বলেছেন বাংলাদেশের ভিতরে যারা বসবাস করেন এই মঞ্চের ভিতরে আমরা সবাই বাংলাদেশি। আবার আমরা সবাই মিলে সুন্দরভাবে দেশ গড়ব, দেশকে এগিয়ে নিয়ে যাব। একটি গোলাপ ফুলের অনেকগুলো পাপড়ি, সবগুলো পাপড়ি মিলে একটি গোলাপ ফুল। সেই গোলাপ ফুলটি কিন্তু আমাদেরকে তাদের সুগন্ধ আমাদেরকে দিয়ে থাকে। তেমনি হবে এই মানচিত্রের ভিতরে যারা বসবাস করেন বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন উপজাতি, বিভিন্ন বর্ণ ধর্ম, আমরা সবাই মিলে বাংলাদেশি। আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল, আমরা সবাই মিলে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল কথা, মূল আদর্শ। ধর্ম যার যার নিরাপত্তা দিবে সরকার, আমরা বাংলাদেশের বাকি সবাই আমরা সহযোগিতা করব। কিন্তু আজকে হঠাৎ করে একটি গোষ্ঠী, একটি দল আজকে আমাদের এই ইসলাম ধর্মকে বিকৃত করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে আজকে ক্ষমতায় যেতে চায়। তাই আজকে তরুণ সমাজের কাছে আমার একটি আহ্বান, কোনো গোষ্ঠীর, কোনো দলের প্রচন্ডতায় আপনারা বিভ্রান্ত হবেন না। যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি বাংলাদেশের মানচিত্র চায়নি, যে দলটি বাংলাদেশের পতাকা চায়নি, যে দলটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দেয় না, তাদেরকে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ কখনো ভোট দিতে পারে না, তাদেরকে কখনো স্বীকার করতে পারে না। আমাদের এই স্বাধীন বাংলাদেশে বসে যে দলটি আমাদের নবীজির বিরুদ্ধে কথা বলে, যে দলটি আমাদের নামাজের বিরুদ্ধে কথা বলে, যে দলটি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে দলটি আমাদের নবীজির প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলে, সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। আপনারা কয়দিন আগে দেখেছেন শেখ হাসিনার একটি সাজা রায় হয়েছে, তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে। আমরা এই রায়কে স্বাগত জানাই। কিন্তু এই রায়কে সামনে রেখে একটি কুচক্রী মহল
32 নম্বর ভাঙতে গিয়েছিল। আপনারা দেখেছেন আমাদের এক ছোট বোন পুলিশকে পিছন থেকে টানছে, এটা তো আমরা আশা করতে পারি না। তার মুখ দিয়ে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশ্যে, এটা তো আমরা আশা করতে পারি না। আমরা আশা করি আমাদের এই তরুণ ভাই ও বোনেরা সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করবে। আমরা মনে করি আজকে একটি গোষ্ঠী, একটি দল আজকে নিজেদের ক্ষমতা অর্জনের জন্য এই তরুণ সমাজকে, এই যুব সমাজকে আজকে বিপদগামী করছে। সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন এই তরুণ সমাজকে বিভক্ত করতে না পারে, বিপদগামী না করতে পারে, সে কথা বলে সে আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা 12 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব সাইফুল আলম নীরব। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান যাদেরকে কেন্দ্র করে, তরুণদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, ঢাকা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে আমরা বলতে চাই সব তরুণ যে পলিটিক্যালি ইনভলভ হবে ব্যাপারটা তা নয়, বাট আমরা হাম্বল রিকোয়েস্ট করব আপনারা পলিটিক্যাল কনসাস হন। ইফ ইউ বি এ পলিটিক্যাল কনসাস পারসন, ইউ ক্যান সার্ভিলেন্স দ্য পলিটিশিয়ান। তরুণদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের সবার হাতে একটি স্মার্টফোন রয়েছে। আপনারা এআই ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন। আপনি আপনার চ্যাট জিপিটিতে গিয়ে একটি কোশ্চেন করুন, হুইচ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ হ্যাজ সাফার্ড পলিটিক্যাল পারসিকিউশন লাস্ট 17 ইয়ার্স। আপনি যে অ্যান্সার পাবেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব সেই অ্যান্সারটি বিবেচনা করে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সেই অ্যান্সারটি বিবেচনায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা জনাব মাহাদি আমিন। আই রিকোয়েস্ট টু জনাব মাহাদি আমিন ডেলিভার হিজ স্পিচ অ্যাড্রেসিং দ্য ইয়াং ভোটার্স। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্লিজ এটা স্লোগানের জায়গা না। প্রথমেই আমি আন্তরিকভাবে ঢাকা ইউথ ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি তরুণদেরকে নিয়ে এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আমাদের আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের বাইরেও সমাজের বিভিন্ন অঙ্গনের তরুণ তরুণী, যুবক যুবতী, ভাই এবং বোনদের ছিল অসামান্য অদম্য ভূমিকা। যে ঐতিহাসিক এক দফার উপর ভিত্তি করে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটেছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন আদর্শের মানুষ এক হয়ে তারুণ্যকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জীবন দিয়েছিল। প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, যার একটি বিশাল অংশ তরুণ। বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তরুণ। সুতরাং এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে সবচেয়ে বেশি আমাদের প্রাধান্য দিতে হবে তরুণদের কি প্রত্যাশা, তরুণরা কিভাবে বাংলাদেশটাকে ঢেলে সাজাতে চায় সেটির দিকে। যেই দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তারুণ্যকে উপলব্ধি করেই আজ থেকে এক যুগ আগে 2013 সালে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে কোটা সংস্কারের মাধ্যমে কোনোভাবেই কোটা 5%-এর বেশি হওয়া উচিত না। এক দফাকে উপলব্ধি করেই কিন্তু তিনি সেই 24-এর গণ অভ্যুত্থানের জুলাই মাসের 18 তারিখেই সেটি ঘোষণা করেছিলেন, ঐতিহাসিক এক দফা। আমরা যদি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে গণ অভ্যুত্থানে কেউ কাউকে জিজ্ঞেস করে নাই কে ডানপন্থী, কে মধ্যমপন্থী, কে বামপন্থী, কে ইসলামপন্থী। আমাদের সবার একটাই পরিচয় ছিল, আমরা বাংলাদেশপন্থী। আমাদের সবার একটাই পরিচয় ছিল, আমরা গণতন্ত্র চাই। আজকে যুবকদের, তরুণদের প্রত্যাশার কথা যখন আমরা আলোচনা করি, আমাদের সবার কিছু কমন প্রত্যাশা আছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানবাধিকার থাকবে, যেখানে আর গুম হবে না, খুন হবে না, হামলা হবে না, মামলা হবে না।
আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে বাক স্বাধীনতা থাকবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা সরকারকে সমালোচনার কারণে কাউকে রাদের আধারে নিয়ে যাওয়া হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ যেখানে আইনের অনুশাসন থাকবে। তার মানে কি, পুলিশের চোখে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, রাষ্ট্রের চোখে, সমাজের চোখে কোনো বৈষম্য থাকবে না। যেখানে যে রাজনৈতিক দল করুক, ক্ষমতাসীন দলে থাকুক আর বিরোধী দলে থাকুক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হোক, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে সমতা থাকবে, সমান মর্যাদা থাকবে। এমন বাংলাদেশে আমরা ফেরত যাইতে চাই না যেখানে শুধুমাত্র ক্ষমতাসীন দলের হলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর বাকি সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন। সুতরাং আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাই যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে থাকবে। এটাই কিন্তু তারুণ্যের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্যই কিন্তু গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। আজকে আমরা যে মুক্ত বাংলাদেশে রয়েছি তার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল গণ অভ্যুত্থানের। আর গণ অভ্যুত্থানের সেই পথযাত্রা তৈরি হয়েছিল প্রথম 16 বছরে, যেখানে আমরা দেখেছি আমাদের অনেক নেতাকর্মী সমর্থক গুম হয়েছেন, খুন হয়েছেন। বিএনপি 4000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন প্রথম 15 বছরে। আমাদের হাজারেরও বেশি নেতাকর্মী গুম হয়েছেন। 60 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা শিকার হয়েছেন। আপনারা অনেক সৌভাগ্যবান, এখান থেকে যিনি ধানের শীষে লড়বেন আমার সেই প্রিয় বড় ভাই সাইফুল আলম নীরব ভাইয়ের দিকে তাকান, 450-এর বেশি মামলা। আপনারা চিন্তা করে দেখেন, একটা মানুষের জীবনে যদি 450টা বেশি মামলা হয়, ওনার তো জীবনের একটা বিশাল অংশ শুধু কারাগারে আর কোর্টে হাজিরা দিয়ে কাটাতে হয়েছে, কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতেন। এই গল্প বিএনপির অনেক নেতার, অনেক কর্মীর, তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালায়িত করার কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করার কারণে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজপথে রুখে দাঁড়াবার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার কারণে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। এই যে ত্যাগ, এই যে সংগ্রাম, তা সেই বাংলাদেশ গড়ার জন্য যেখানে জবাবদিহিমূলক সরকার আমাদের তারুণ্যের যে প্রত্যাশা সেটাকে রাষ্ট্র পরিচালনায় প্রাপ্তির মাধ্যমে মেলবন্ধন ঘটাবে। এটা এমন একটা সরকারের জন্য যেখানে রাষ্ট্রের মালিক হিসাবে প্রত্যেকটা মানুষ, এমনকি খোদ প্রধানমন্ত্রীকেও প্রশ্নবিদ্ধ করতে পারবে। সেই পরিমাণ স্বাধীনতা আমরা চাই মিডিয়ার জন্য, সেই স্বাধীনতা চাই আমরা আমাদের সাংবাদিকদের জন্য, সেই স্বাধীনতা আমরা চাই একদম তৃণমূল বা প্রান্তিক পর্যায়ের একটা মানুষের জন্য। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেটা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যেখানে তরুণদের জন্য অনেক বেশি কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো। পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিংবা উদ্যোক্তা হিসেবে গড়ে ক্ষেত্রে আমাদের প্রতিটা ক্ষেত্রে এমন পলিসি দিতে হবে যেখানে আমাদের যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে তরুণ তরুণীরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছেন, তাদের কাজের ক্ষেত্র তৈরি হয়। বাংলাদেশে অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, আউটসোর্সিংয়ের কাজ করেন, কিন্তু দেখা যায় তাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হচ্ছে না। একটা পেপাল আমরা ফ্যাসিবাদের 16 বছরে পাই নাই, সেই পেপাল আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে সার্টিফিকেশনের মাধ্যমে ট্রেন আপ করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা 3 মাস বা 6 মাস মেয়াদী কোর্স করে দিতে পারি। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, হতে পারে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। যেই প্রজেক্টগুলা, যে কোর্সগুলো করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এই বাংলাদেশে বসে বৈধভাবে পেপালের মাধ্যমে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেরা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবে। আমরা নিশ্চয়ই আলিবাবা, অ্যামাজন বা ইবের কথা জানি। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আমরা বাংলাদেশে সেই সাপ্লাই চেইন এবং ইকোসিস্টেম গড়ে তুলব যেখানে বাংলাদেশের এক একটা গ্রাম থেকে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা থেকে আমাদের তরুণ তরুণীরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের যুবক ভাইয়েরা প্রত্যেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। ওনাদের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট সারা পৃথিবীতে পৌঁছে যাবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, যেন বিশ্ব নাগরিক হিসেবে তৃতীয় একটা ভাষা শিক্ষার মাধ্যমে, হতে পারে সেটা ফ্রান্সের ভাষা, জার্মানির ভাষা, মধ্যপ্রাচ্যের অ্যারাবিক ভাষা কিংবা জাপানের ভাষা, কোরিয়ার ভাষা, চায়নার ভাষা, সেই ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের শিশুরা আস্তে আস্তে বিশ্ব নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে।
আমাদের অনেক বোনেরা রয়েছেন আজকে এখানে, নারীর ক্ষমতায়নের পথিকৃৎ বিএনপি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ই সারা বিশ্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল হয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নারীদের জন্য বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করব, যার মানে প্রতিটা পরিবারের যিনি গৃহকর্ত্রী সে মার নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ অথবা তার আলোকে যে পণ্য রয়েছে চাল ডাল চিনি তেল লবণ সেগুলো প্রতিটি পরিবারের কাছে পৌঁছে যাবে। আমি নিশ্চিত আজকে আমরা যারা এখানে আছি, আমরা যদি আমাদের ঐতিহ্য দেখি, আমাদের প্রত্যেকেরই বাবা দাদা ওনার বাবা কেউ না কেউ কৃষক ছিলেন। সেই কৃষি প্রধান বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ইনশাল্লাহ কৃষক কার্ড ইন্ট্রোডিউস করবে, যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি কৃষকের কাছে আমরা সামাজিক বেষ্টনীর আওতায় ভর্তুকি পৌঁছে দেব। অর্থাৎ আমরা দেখেছি কৃষি ব্যবস্থায় অনেক প্রণোদনা দেওয়া হতো, অনেক ভর্তুকি দেওয়া হতো, কিন্তু সেই টাকা কখনো কৃষক পর্যন্ত পৌঁছাতো না। হাজার কোটি টাকার যারা ব্যবসায়ী, যারা ইম্পোর্টার, তারা লুট করে নিয়ে যেত। আমরা চাই সরাসরি আমাদের যারা বাবা ছিলেন, যারা দাদা ছিলেন, তার বাবা ছিলেন, সেই প্রান্তিক পর্যায়ে, সেই তৃণমূল পর্যায়ের কৃষকের কাছে সরাসরি রাষ্ট্রীয় এই সহযোগিতাটুকু পৌঁছে দেওয়ার জন্য। আগামীর বাংলাদেশে আমরা বিদেশি বিনিয়োগ চাই, আমাদের প্রতিটি ইন্ডাস্ট্রিকে আমরা ঢেলে সাজাতে চাই। শুধু গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি না, হতে পারে সেটা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, হতে পারে সেটা ট্যানারি ইন্ডাস্ট্রি, হতে পারে আইসিটি, হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং। প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য হবে আমরা যেন লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি। এই তরুণদের বাংলাদেশে আমরা ভবিষ্যৎ বিএনপি এভাবে ইনশাআল্লাহ সরকার পরিচালনা করবে, যেখানে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তরুণদের ক্ষমতায়ন হয়, তরুণদের কর্মসংস্থান হয়। সেই ক্ষমতায়ন ব্যক্তিগত পর্যায়ে, সেই ক্ষমতায়ন পারিবারিক পর্যায়ে, সেই ক্ষমতায়ন রাজনৈতিক পর্যায়ে এবং অবশ্যই সেই ক্ষমতায়ন অর্থনৈতিক পর্যায়ে। আমরা চাই বাংলাদেশ থেকে আরও বেশি মানুষ বিদেশে কাজ করতে যাক দক্ষ অবস্থায়। বাংলাদেশ থেকে অনেকে মিডল ইস্টে কাজ করতে যান, কিন্তু তারা ভাষাও জানেন না, তাদের হয়তো যেই কাজে যাচ্ছেন সেই দক্ষতা বা যোগ্যতাও নাই। আমরা যদি ওনাদেরকে ভাষা শিক্ষাটা দেই, আমরা যদি বিদেশে যে কাজটা করতে যাবে সেই ট্রেনিংটা তাদেরকে ব্যবস্থা করি, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর মাত্র 10 লাখ মানুষ এখন যান, সেটাকে খুব সহজে আমরা 20 লাখে নিয়ে যেতে পারি। আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু প্রতি বছর যারা বিদেশে যান তার 5%ও নারী না। আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমাদের সেই সব নারী বোনদেরকে কিন্তু আমরা কেয়ারার হিসেবে, কেয়ার গিভার হিসেবে, নার্স হিসেবে সারা বিশ্বে পাঠিয়ে দিতে পারি সসম্মানে, মর্যাদার মাধ্যমে। আজকে তারুণ্যের ভাবনার যে আগামীর বাংলাদেশের কথা বলা হচ্ছে, আগামীর বাংলাদেশ আসলে সেটাই যেটা আমার তরুণরা যেটা চিন্তা করছেন। তরুণ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত ঢেলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন, সেটির প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থা হয়। সেই সরকার যেন আসে যারা সেই তারুণ্যকে ধারণ করে, সেই সরকার যেন আসে যারা তারুণ্যকে ক্ষমতায়িত করে। যেই দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির একজন কর্মী হিসেবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই তারুণ্যকে হৃদয়ে ধারণ করে গত দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং উনি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে তারুণ্যকে ধারণ করেই ভবিষ্যৎ বিএনপি সরকার তরুণদের আকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনায় অবশ্যই প্রতিফলন ঘটাবেন ইনশাল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ছিলাম, আসুন আগামীর বাংলাদেশেও গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে একসাথে এই বাংলাদেশকে বিনির্মাণ করি। আমাদের সেই পথযাত্রা হোক মসৃণ, বাংলাদেশকে করি আমরা সমৃদ্ধ, দেশের প্রতিটি মানুষকে করি অনেক বেশি ক্ষমতায়িত। জবাবদিহিমূলক সেই সরকারে যদি বিএনপি আসে, ইনশাল্লাহ এই তরুণদের যে লক্ষ কোটি মানুষের যে প্রত্যাশা রয়েছে, অবশ্যই আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি বাস্তবায়ন করবেন। আমরা ওনার হাতকে শক্তিশালী করব। ঢাকা ইউথ ফোরামকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks to Dr. Mahdi Amin for his informative speech. Dear audience, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব শরীফুল ইসলাম খান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। আমি জনাব শরীফুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন, সবাইকে সালাম জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম খান। বেসিকলি
মাহাদি আমিন ভাই বলবার পর বা নীরব ভাই কথা বলবার পর আমার ওভাবে কিছু বলবার থাকে না বা সুযোগও নাই। একটা জিনিস সুবিধার যে যেহেতু মাহাদি আমিন ভাইরা সরাসরি রাজনীতি করেন, তাদের পক্ষে যেভাবে বলা সম্ভব, আমি যেহেতু সরাসরি রাজনীতি করি না, আমার ভিন্ন চিন্তাটা আমি আপনাদের সামনে হাজির করতে পারি। বা যেহেতু তরুণদের নিয়ে এই অনুষ্ঠান, ফলে তরুণদের ভাবনার জগতে কোনো ভিন্নতা আনা যায় কিনা সেটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধরুন অপ্রাসঙ্গিকভাবে আমি একটা কথা বলি, আপনারা শুনেছেন এই যে পল্লী কবি জসিমউদ্দিন ছিল, প্রতিদান একটা কবিতা আছে, উনি বলছেন যে আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এটা খুব একটা প্রাসঙ্গিক না, এখানে কোনোভাবেই কি প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক না। কিন্তু আমি এটা কেন বললাম জানেন? যখন ৫ আগস্টের পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমরা প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ঘৃণার বদলে তোমরা ভালোবাসা দাও। বলছে যে যারা তোমাদেরকে গুম করেছে, খুন করেছে, সেই কথাগুলো না টেনেই বলছে আমরা প্রতিশোধ নিব না, প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ভালোবাসবো, মানুষকে ভালোবাসা দাও, মানুষের মন জয় করো। সেই জন্য আমি জসিমউদ্দিনের কবিতার ওই লাইনটা বললাম যে আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। প্রসঙ্গ হচ্ছে প্রাণের সঙ্গে না, মানে 2 মিনিট